আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 6%, আভাস এডিবির। করোনা মোকাবেলায় সর্বাত্মক সহায়তার আশ্বাস। 5 মে পর্যন্ত বাড়ল লকডাউন, দোকানপাট ও শপিং মল সহ সব ক্ষেত্রে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। সদ্য বিলুপ্ত হেফাজত কমিটির অনেকেই রাজনীতিবিদ, আছেন জামায়াত ও বিএনপি নেতারাও। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার একুশে সংবাদে। আপনাদের সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের 68তম জন্মবার্ষিকী আজ। চলতি অর্থ বছরে 6% জিডিপি প্রবৃদ্ধি হতে পারে বলে আভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এডিবির কান্ট্রি ডাইরেক্টর মনমোহন প্রকাশ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই পূর্বাভাস দেন। করোনা মোকাবেলায় এডিবি বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা দেবে বলে জানান তিনি। আর ভ্যাকসিন কেনার পাশাপাশি নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদনের তাগিদ দেন এই এডিবি কর্মকর্তা। তহিদুর রহমানের রিপোর্ট। বাংলাদেশের বার্ষিক ইকোনমিক রিপোর্ট শীর্ষক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে করোনা মোকাবেলায় সরকারের দেয়া প্রণোদনা প্যাকেজের ইতিবাচক প্রভাবের কথা তুলে ধরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। এডিবি কান্ট্রি ডিরেক্টর জানান, করোনার প্রথম ধাক্কা সামলিয়ে বাংলাদেশের অর্থনীতি গতিশীল হচ্ছিল। এর মধ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা আসে। এতে কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি নিয়ে সংশয় তৈরি হয়েছে। করোনার কারণে আয় বৈষম্য বাড়ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বলা হয়, করোনার ভ্যাকসিন সংগ্রহ, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থানে বাংলাদেশকে সহায়তা দিচ্ছে এডিবি। চুক্তি করা ভ্যাকসিন আনতে প্রচেষ্টা অব্যাহত রাখার তাগিদ দিয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টর বলেন, সংগ্রহের পাশাপাশি দেশে ভ্যাকসিন উৎপাদনেও গুরুত্ব দেওয়া জরুরি। স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করার তাগিদও দেয় এশীয় উন্নয়ন ব্যাংক। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউন 5 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগে লকডাউনের মতো চলমান বিধিনিষেধ অব্যাহত থাকবে, তবে চলবে বিশেষ কিছু ফ্লাইট। এর আগে লকডাউন আরও 1 সপ্তাহ বাড়াতে সুপারিশ করেছিল জাতীয় পরামর্শক কমিটি। স্থল, নৌ এবং বিমান পথে ভারত থেকে পণ্য পরিবহন ছাড়া বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন থেকে আসা লোকদের নন কোভিড সার্টিফিকেট থাকলে 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। এছাড়া অন্য দেশ থেকে আগতদের সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে দোকানপাট ও শপিং মল খোলার কথা থাকলেও সব ক্ষেত্রে তা উপেক্ষিত। অধিকাংশ শপিং মলে নেই পর্যাপ্ত ব্যবস্থা। এদিকে দ্বিতীয় ধাপে কঠোর লকডাউনের শেষ দিনে রাজধানী জুড়ে প্রায় সবকিছুই স্বাভাবিক। শুধু গণপরিবহন ছাড়া অবাধে চলাচল করছে সব ধরনের যানবাহন। রাসেল খানের রিপোর্ট। জীবন জীবিকার কথা বিবেচনা করে সর্বাত্মক লকডাউনের মধ্যে খুলে দেয়া হয়েছে শপিং মল, দোকানপাট। মার্কেট খুললেও নেই কর্মচাঞ্চল্যতা। ক্রেতা সংকট থাকায় অবসর সময় কাটাচ্ছেন রাজধানীর অভিজাত শপিং মলের ব্যবসায়ীরা। নারীদের কাছে কেনাকাটা মানে নিউ মার্কেট ও গাউসিয়া, তাই কিছুটা ক্রেতা সমাগম রয়েছে সেখানে। করোনার প্রকোপ বাড়ায় মার্কেটে ক্রেতা কম। আসলে হ্যান্ড স্যানিটাইজারটা সব জায়গায় দেয়নি। আমি আসার পর থেকে আমরা এক জায়গায় পাচ্ছি। আর আপনার দূরত্বটা তো মোটেই নেই। তারপর মাস্ক মোটামুটি পরছে জাস্ট দেখানোর মতো আর কি। মার্কেটে এন্টার করার আগে আপনার স্যাভলন বা হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছে, বাট তারপরেও তো ওরকমভাবে স্বাস্থ্যবিধি হচ্ছে না। লকডাউনের কারণে একেবারেই গণপরিবহন বন্ধ, কাস্টমার আসতে পারতেছে না। তারপরে আমাদের আগে সেল হতো 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত সেল হতো রেগুলারলি। এখন এই সিচুয়েশনে 20,000, 30,000 হাইস্ট সেল। তবে ব্যবসায়ীদের দাবি, কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলেও নিয়ম মেনে দোকানপাট খোলা হচ্ছে।
লকডাউন উঠে গেলে এবং গণপরিবহন স্বাভাবিক হলে ক্রেতা সমাগম বাড়বে বলেও আশা ব্যবসায়ীদের। প্রত্যাশা ছিল ব্যবসা বাণিজ্য ভালো থাকবে, আমরা স্বাভাবিক জীবনযাপন করব। এই করোনা প্যান্ডামিক সহ যাবতীয় সমস্যা কারণে আজ আমরা সবাই ক্ষতিগ্রস্ত। এই বছর করোনার পরিস্থিতি সব কিছু মিলিয়ে আমাদের একেবারে নাজেহাল অবস্থা। প্রতিটা দোকানে আপনারা ক্যামেরা দিয়ে দেখতে পারেন, আমরা নিজেরা কর্মকর্তারা যারা আছি তারা সবাই মিলে একসাথে দেখেন, আমরা নিজেরা নামে আসছি, প্রতিটা গেটে গেটে আমরা নিজেরা ডিউটি করতেছি, মানে কেউ যেন স্বাস্থ্যবিধি ছাড়া কেউ দোকানদারি করতে না পারে। চলমান লকডাউনের কোনো চিহ্ন নেই রাজধানীতে, শুধুমাত্র গণপরিবহন ছাড়া নির্বিঘ্নে চলাচল করছে সব ধরনের যানবাহন। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। জামায়াত, বিএনপি এবং হেফাজত যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। হেফাজত ইসলাম শুরু থেকেই নিজেদের অরাজনৈতিক সংগঠন দাবি করল, তাদের সবগুলো কর্মসূচি ছিল রাজনৈতিক। সদ্য বিলুপ্ত হেফাজতের কমিটির সদস্যদের অধিকাংশই কোনো না কোনো রাজনৈতিক দলের নেতা, আছেন জামায়াত এবং বিএনপির নেতারাও। এছাড়া মামুনুল হকের খেলাফত মজলিসে ছিল 18 জন। সবশেষ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন হেফাজতের 4 নেতা। জসিম জুয়েলের রিপোর্ট। 2010 সালে যাত্রা শুরু হলেও 13 দফা দাবিতে হেফাজত ইসলাম 2013 সালে ঢাকা অবরোধ এবং মতিঝিলে ব্যাপক তাণ্ডবের মাধ্যমে আলোচনায় আসে। যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চেরও বিরোধিতা করে সংগঠনটি। নাস্তিক মুরতাদদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ছাড়বই ছাড়ব। হেফাজত ইসলাম এখন পর্যন্ত যেসব কর্মসূচি পালন করেছে তার সবই ছিল রাজনৈতিক। এছাড়াও সরকারকে বেকায়দায় ফেলতে বিভিন্ন সময় সরকার বিরোধীদের সঙ্গে যোগাযোগ এবং লেনদেনেরও অভিযোগ রয়েছে দলটির বিরুদ্ধে। সবশেষ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক নাশকতা চালায় সংগঠনটি। হেফাজতের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্পর্ক বিশ্লেষণ করলে দেখা যায় অনেক রাজনৈতিক দলের নেতারা হেফাজতের সঙ্গে জড়িত। হেফাজতের সদ্য বিলুপ্ত 151 সদস্যের কমিটির মধ্যে 85 জনই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়েও নির্বাচন করেছে 4 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি আহমেদ আব্দুল কাদের হেফাজতের নায়েবে আমির। হাটহাজারী থানা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজি প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও 20 দলের শরিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত 85 জন নেতা হেফাজতের কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন। সহিংস ঘটনার দায়ে হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেপ্তার করার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের মুক্তি চেয়েছেন। ধর্মীয় নেতাদেরকে এইভাবে অপমান করা, তাদেরকে এইভাবে হয়রানি করা, এতে এদেশের ধর্মপ্রাণ মানুষ কিন্তু কোনোভাবেই মেনে নেবে না। আমরা তাই আহ্বান জানাবো যে অবিলম্বে এই সমস্ত মামলা মোকদ্দমা তুলে ফেলা হোক। হেফাজতের এসব কর্মকাণ্ডের পর দেশের মানুষের কাছে ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে ধর্ম ব্যবসায়ীদের চেহারা। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভারতে করোনা শনাক্ত ও মৃত্যুতে আবারও রেকর্ড। শেষকৃত্য সামলাতে বিভিন্ন স্থানে অস্থায়ী শ্মশান। আবারও আমন্ত্রণ দুপুর 2টার একুশে সংবাদে। জনগণের সুরক্ষায় যেভাবে সম্ভব ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার। ভ্যাকসিন নিয়ে কারোর সঙ্গে বিশেষ সম্পর্কের দরকার নেই বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র শেখ জামালের জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষেও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি, ট্র্যাজেডি থেকে জাতিকে মুক্তি দেওয়ারও প্রত্যয় জানান ওবায়দুল কাদের। করোনা মোকাবিলা আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই, দলমত নির্বিশেষে। ভ্যাকসিন নিয়ে এখন আর কোনো অনিশ্চয়তা নেই। ভ্যাকসিন অলরেডি স্পুটনিকের ব্যাপারে 40 লাখ স্পুটনিক ডোজ পাওয়ার ব্যাপারে বাংলাদেশ নিশ্চয়তা পেয়েছে, এটা অ্যাপ্রুভ করা হয়েছে। শুধু মস্কোরটা না, আমরা অন্যান্য দেশ থেকে সংগ্রহের চেষ্টা করে যাচ্ছি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী আজ। ১৯৫৪ সালের ২৮ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। সেনাবাহিনীর মেধাবী এই কর্মকর্তা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে রাজনৈতিক কারণেই গৃহবন্দী ছিলেন। পরে পালিয়ে যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ১৯৫৪ সালের ২৮ এপ্রিল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামাল। অধিকাংশ সময় পড়াশোনায় ডুবে থাকা পড়ুয়া শেখ জামাল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ম্যাট্রিক ও ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। ১৯৭১ সালে বঙ্গবন্ধু পরিবারের বাকি সদস্যদের মতো তিনিও গৃহবন্দী ছিলেন। ওই বছর আগস্টের এক সকালে তার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছেলেকে দেখতে না পেয়ে অপহরণের অভিযোগ তুলেছিলেন পাকিস্তান সরকারের বিরুদ্ধে। ধানমন্ডির ১৮ নম্বরের গৃহবন্দী দশা থেকে পালিয়ে যাওয়ার পর সরাসরি চলে গিয়েছিলেন সীমান্ত পেরিয়ে ভারতে। ট্রেনিং শেষ করে মুজিব বাহিনীর হয়ে ৫ নং সেক্টরে যুদ্ধ করেন শেখ জামাল। কৌশলগত কারণে ঘটনা চেপে রেখেছিল তৎকালীন প্রবাসী সরকার। যুদ্ধ শেষে সদ্য কমিশন পেয়ে সেনাবাহিনীতে প্রথম ব্যাচের কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন শেখ জামাল। ১৯৭৫-এর ১৫ আগস্টের সেই কাল রাতে প্রাণ হারান এই তরুণ সামরিক কর্মকর্তা। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি দুপুরে ২টার ২১শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬%, আভাস এডিবির। করোনা মোকাবেলায় সর্বাত্মক সহায়তার আশ্বাস। ৫ মে পর্যন্ত বাড়ল লকডাউন, দোকানপাট ও শপিং মল সহ সব ক্ষেত্রে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। সদ্য বিলুপ্ত হেফাজত কমিটির অনেকেই রাজনীতিবিদ, আছেন জামায়াত ও বিএনপি নেতারাও। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকেল 4টায় ২১শে দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।